তো উনি ওনার একটা নাম্বারটা লিখে দিলেন আমাকে। তো আমি তখনও জানতাম না যে উনি আসলে উনি একজন প্রিন্স। তো বাবাকে চিঠি লিখলাম, প্রথম চিঠি, যে বাবা, ইট সিমস লাইক সিটি অফ এরোপ্লেনস অ্যান্ড সিটি অফ কার্স। আমি যখন বাবাকে এয়ারপোর্টে বিদায় দিয়ে ফিরে আসতেছি, তো আমার চোখে পানি তখনও। তো আমি ঠিক আবছা দেখছি, আমি কাছে বৃষ্টি আসছে। এখন আমাকেও মুগ্ধ করছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাহারা টেলিভিশনের প্রিয় অনুষ্ঠান প্রবাস গল্প অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে অনেকে আছেন আমাদের সাথে যুক্ত। আপনাদের এই প্রিয় অনুষ্ঠান নিয়ে কিন্তু আমরা প্রতি সপ্তাহে একজন অতিথিকে নিয়ে যুক্ত হয়ে যাই। আর অতিথির সাথে উপস্থাপনায় আমি ফয়সাল হোসেন আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে থাকব। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আজকে যাকে আমরা আমন্ত্রণ করেছি এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে যুক্ত আছেন একজন প্রিয় ব্যক্তিত্ব এবং একজন কণ্ঠশিল্পী, বলিষ্ঠ কণ্ঠের অধিকারী, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন এবং অনেক মঞ্চে গান করেছেন, অভিনয় করেছেন আমার জানা মতে। তো এইরকম একজন বিভিন্ন প্রতিভা সম্পন্ন ব্যক্তিকে আমরা সাথে পেয়েছি। তো আর কথা না বাড়িয়ে আমরা ওনার পরিচয়টা দিতে চাই। যিনি আমাদের সাথে যুক্ত আছেন জনাব চৌধুরী শাহিদুর রহমান। সৌদি আরবে ছিলেন, 1983 সালে গিয়েছিলেন এবং 2016 সালে অর্থাৎ 33 বছর তিনি সৌদি আরবে থেকেছেন। তো আমরা আজকের অনুষ্ঠানে ওনার সাথে কথা বলবো দীর্ঘ 33 বছরের সুখ দুঃখের গল্প নিয়ে। তো চলুন আমরা কথা শুরু করে দিই। জি জনাব শাহিদুর রহমান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সত্যি আমি গৌরবান্বিত বোধ করছি আপনারা আমাকে এই অনুষ্ঠানে ডাকলেন। আচ্ছা, সাহারা টেলিভিশনের এই আজকের এই প্রবাস গল্প অনুষ্ঠানে আসতে পেরে আপনার কেমন লাগছে? না, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, সেটা দেখি বোঝা যাচ্ছে, অনেক প্রাণবন্ত মনে হচ্ছে, অনেক হাস্যোজ্জ্বল মনে হচ্ছে। তা আপনি সৌদি আরবে থেকেছেন দীর্ঘ 33 বছর। আমরা এই প্রোগ্রামটা মূলত করি যে প্রবাস জীবনে আসলে যারা থাকেন তাদের কিন্তু বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। একটা সুখের পার্ট থাকে, একটা দুঃখের পার্ট থাকে। তো আমরা প্রথমেই সুখের পার্টটা নিয়ে কথা বলতে চাই। তো সুখের পার্টটা নিয়ে যদি কথা বলি, তাহলে আপনার কাছে যখন আপনি 1983 সালে গিয়েছেন, তো তখনকার সময় এবং এখনকার সময় হিউজ ডিফারেন্স। তো ওই সময় আসলে কেমন ছিল আপনার, মানে সুখের বিষয়গুলো কেমন ছিল সৌদি আরবে? আমি যখন 83-তে যাই, আমার কাছে একটু অ্যাডভেঞ্চার মনে হচ্ছিল। এরপরে যেহেতু এখানে মানে কাজের জন্য যেতে হয়, আচ্ছা, কাজটাকে খুব ভালো লাগলো। এইভাবে চলে গেল কয়েকটা বছর। তারপরে হঠাৎ করে আমি চিন্তা করলাম যে আমার বোধহয় একটু মানে প্রমোট করা দরকার নিজেকে। একটা গান টান গেতাম, কোম্পানির অ্যাকোমোডেশন ছিল, ওখানে গান টান করতাম। তো একদিন এক প্রিন্সের আগমন হলো আমার। তো উনি আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কোন দেশে? তো আমি বললাম যে আমি বাংলাদেশে। আচ্ছা। তো বলে যে তুমি কি কোনোদিন লন্ডনে ছিলে? আমি কেন, আমি তো লন্ডনে ছিলাম না কোনোদিনও। আমাকে পরে বললেন যে না, মানে তুমি যেভাবে আমার সাথে কথা বলে অ্যাপ্রোচ করলা, ভালো লাগলো। তো উনি ওনার একটা নাম্বারটা লিখে দিলেন আমাকে। আচ্ছা। আমি আর কল করিনি। তো আমি তখনও জানতাম না যে উনি আসলে উনি একজন প্রিন্স, এত বড় মাপের মানুষ। এত বড় মাপের মানুষ। তবে ওনার কোটের মধ্যে ক্রস কলম এবং হাতের মধ্যে জিএসপি সিগারেটের প্যাকেট দেখে আমি এইটুকু আঁচ করতে পেরেছি যে ইনি একজন বিগ শট। আচ্ছা। তো পরের দিন আমাকে ফোন দিয়ে আমাকে বললেন যে তুমি আমাকে কল দিলা না? তাই বললাম যে সরি, আমি একটু ব্যস্ত ছিলাম। তো পরে বললো তুমি আমার সাথে দেখা করো। আচ্ছা। দেখা করলাম। দেখা করার পরে আমাকে বললো যে তোমার কি অসুবিধা? আমি দেখেন প্রবাস জীবনে তো অনেক অসুবিধা থাকে, আর সব তো সমাধান সঙ্গে সঙ্গে হয় না। তো বলে কি ব্যাপার? আমি আমার জবটাকে চেঞ্জ করতে চাই। আচ্ছা। তো উনি পরে বললেন যে ঠিক আছে, তুমি কোন কোম্পানিতে আছো না আছো আমাকে বলো, আমি জমাট করে দেবো। তো উনি ঠিকই দেখলাম যে 10 দিনের মাথায় আচ্ছা আমার পাসপোর্ট এবং আমার আকামা একদম মানে উনি ওনার
কফালাতে নিয়ে নিলেন, মানে ওনার স্পন্সরশিপে নিয়ে নিলেন এবং আমাকে আরবিতে বললেন যে মবরুক, যে মানে কংগ্রেচুলেশনস যে তুমি আমার এখন ওটাতে আছো। তো উনি পরে তাবুকের গভর্নর হলেন প্রিন্স মামদু বিন আব্দুল আজিজ। আমাকে ওখানে ভিআইপি কেয়ারটেকার হিসেবে দেওয়া হলো। এরপর থেকে আর পিছনে তাকানো হলো না। আচ্ছা, মানে এটা হচ্ছে আপনার সবচেয়ে টার্নিং পয়েন্ট বলতে পারি। খুব মানে ইনফ্যাক্ট আমার সৌদি এই 33 বছরে কোনো মানে সবটাই কিন্তু সুখেরই অধ্যায়টা। এরপরে উনি আমাকে আবার তাবুক থেকে উনি আবার রিয়াদে চলে গেলেন, আমি কিছুদিন রিয়াদে ছিলাম, তারপরে আবার জেদ্দা আসলাম। হঠাৎ জেদ্দা এসে মানে আমি আবার আমার পুরনো প্রফেশনে ফিরে গেলাম, সেটা ছিল ট্রাভেল এজেন্সির। তো আমি অ্যাপ্লাই করলাম, যেটা মিডল ইস্টের সবচেয়ে বড় রকমের বড় একটা ট্রাভেল এজেন্সি, সেটার নাম হচ্ছে কানু ট্রাভেলস। আমি ওখানে জব পেলাম। তারপরে এই যেহেতু এম্বাসির সাথে আমার একটা ভালো ছিল, তো যার জন্য আমি দেশীয় যে অনুষ্ঠানগুলো হতো, যেমন বিজয় দিবস, তারপরে 21শে ফেব্রুয়ারি, তারপরে 26শে মার্চ, এইসব অনুষ্ঠানে দাওয়াত পড়তো আমাকে। এনলিস্টেড শিল্পী ছিলাম, আমাকে এমবাসি। আমি একটু ইন্টারফেয়ার করতে চাই যে আসলে একজন প্রিন্স, একজন বড় মাপের মানুষ আপনাকে নাম্বার দিলেন, যোগাযোগ করতে বললেন, তা আসলে আপনার মানে কোন দিকটা বিবেচনা করে আসলে আপনি এই যে কাজের পাশাপাশি আপনি যে একজন শিল্পী হিসেবে গান পরিবেশন করেন, এটা কি তাকে মুগ্ধ করেছিল? না, ওনাকে মুগ্ধ করেছে। আমি ওনার সামনে তো কোনো গান টান হয়নি। ওনাকে মুগ্ধ করেছে আমার অ্যাপ্রোচ, আমার কথা বলার স্টাইল, এবং আমি ওনাকে এখন আমাকেও মুগ্ধ করছে। থ্যাংক ইউ। তো উনি আমাকে পরে বললেন, আমি পরে জিজ্ঞেস করলাম যে আপনাকে কি এমন আমার জিনিসটা মানে আমি ইমপ্রেস করলাম। তখন উনি বললেন যে দেখো, তোমার প্রেজেন্টেশন আমার কাছে খুব ভালো লেগেছে। সেকেন্ডলি, তুমি আমার কাজিনের দেখতে একদম কাজিনের মতন। তখন উনি ওনার কাজিনকে ফোন দিয়ে বললেন যে তুমি একটু আসো, তো কম্পেয়ার করার জন্য। ওর হাইট আমার হাইট, ওর চেহারা আমার চেহারা একদম এত রিজেম্বলেন্স ছিল যে আমি ওনাকে দেখে ভাবলাম যে আমার বোধহয় কোনো জমজ ভাই। তো উনি করলেন কি, ওই কারণে একটু বেশি ওটা একটু বেশি ওনাকে ইমপ্রেস করেছে। তো উনি পরে আমাকে, আমি তো টি শার্টে আর প্যান্টে ছিলাম, আর ওনার কাজিন ছিল পুরা সৌদি স্টাইলে, তোপে গুতরা টুতরা সবই ছিল। তো উনি ওকে বললো যে তুমি তোমার গুতরাটাকে একটু শাহিদকে পড়াও। হ্যাঁ, আমাকে শাহিদ বলে চিনলো। তো পড়ার পরে আমি আয়না দেখলাম, যে একদম মানে মনে যেন একটা ট্রু কপি, একটা কার্বন কপি। এরপর থেকে উনি আমাকে খুব একটা লিফট দিলেন, আমি একটা ব্রেক পাইলাম। বললাম না, এরপর পিছনে তাকাতে হয়নি। তখন আপনার মানে অবস্থানটা অনেক মানে বড় দিকে এগিয়ে গেল, তাই তো? আরেকটা বিষয় আমি জানতে চাই যে আসলে আপনার জবের পাশাপাশি যে আপনি আপনার সুন্দর বাচনভঙ্গি বা অ্যাপ্রোচ বা হচ্ছে আপনি গানও করেন, তো এই বিষয়গুলো আপনাকে বাড়তি সম্মান, মর্যাদা, মূল্যায়ন এনে দেয়? নো ডাউট অ্যাবাউট ইট, অবশ্যই বাড়তি একটা গুরুত্ব সবার মাঝে। আচ্ছা, এটাও একটা ভালো একটা সুখের কিন্তু জায়গা আপনার জন্য। আচ্ছা, নিশ্চয়ই। আচ্ছা, মানে আসলে আমরা সুখ নিয়ে কথা বলছি যে ধরেন সৌদি আরবে থাকা অবস্থায় যখন মানে একটা সবাই তো পয়সা ইনকামের জন্য যায়, তো পয়সাটা যখন আপনি আপনার আত্মীয় স্বজনের নিকটে পাঠান তখন কেমন লাগে? এটা কি আসলে সবচাইতে বড় একটা সুখের বিষয় কি না, আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, আমি যখন ওদেরকে ফিনান্সিয়ালি সাপোর্ট দিই তখন নিশ্চয়ই মানে আমারও খুব মানে ভালো লাগে। আমার মনে আছে যে আমি একবার আমার বোনের কাছে একজন আসছিলেন, তো আমি আর কিছুই পাঠাতে পারিনি। আমি কিছু বাদাম, পেস্তা, কিশমিশ, গরম মশলা পাঠিয়ে দিয়েছি খুব মানে বেশি পরিমাণে, এবং আমার বড় বোনকে বললাম যে আপু তুমি সবাইকে ডিস্ট্রিবিউট করে দিই। তো উনি আমার কাজিনদেরকে দিলেন ওখান থেকে বেশ একটু ভালো পরিমাণে। এখন আমার কাছে ফোন আসা আরম্ভ হলো, 2-3 জায়গাতে ফোন আসলো, আমি জানিও না, ফোন আননোন নাম্বার। তারপরে আমি যখন ফোন রিসিভ করলাম তখন বললো আমার খালাতো বোন, ধন্যবাদ তুমি আমার জন্য পাঠালে এটা, কারণ আমার বোন
তো খুব মানে আচ্ছা। নিজেকে মনে হলো ভালো যে আমি খুব লাগছে। ধন্য হলাম আমি আর আচ্ছা, কি এই আচ্ছা, আর কি। তো সুখের তো আমি আচ্ছা, বললাম এটা না, অনেক বড় একটা সার্থকতা এটা হ্যাঁ, আসলে জি, জি। যখন পরিবারকে আত্মীয় স্বজনকে সাপোর্ট দেওয়া যায় জি, জি। একটা মানসিক প্রশান্তি লাভ করা যায়। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনারা যারা প্রবাস জীবনে থেকেছেন, এই যে রেমিটেন্সের কথা বলি আমরা, একটা তো সরকারের খাতে যায় একটা অংশ, তো এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আপনাদের যে অবদান, যারা প্রবাসে যারা আছেন, তো এই হিসেবে নিজেকে একজন রেমিটেন্স যোদ্ধা মনে করেন কিনা? শিওর, আমি তো মনে করি। এখন আচ্ছা। কথা হলো যে সরকার আমাদেরকে কতটা মূল্যায়ন করছে। আচ্ছা। আপনি দেখেন যে ওখানে যারা খুব স্বল্প বেতনে কাজ করছে কিন্তু ওভারটাইম করে তারা মোটামুটি একটা ভালো একটা কষে নিচ্ছে এবং এই অর্থটাই তারা কিন্তু দেশে পাঠাচ্ছে এবং তাদের পরিবার পরিজন তারা সেটা দিয়ে চলছে। কালেকটিভলি কিন্তু এটা বেশ বিরাট অ্যামাউন্ট অ্যাজ এ ফরেন এক্সচেঞ্জ যাকে বলতে পারেন। তো আমার মনে হয় যে আমরা সবাই যে ওখানে সুখে আছে তা কিন্তু না। অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক রকম অসুবিধা আছে। আমরা অসুবিধার সময় অবশ্যই অসুবিধাগুলো আলোচনা করব, এখন আমরা সুখের মধ্যে আছি। না মানে এটা মানে চলে আসছে, তো পারছি। তাদের ওই দুঃখটা দেখারও কিন্তু মানে আমার সৌভাগ্য মানে হ্যাঁ, তো আমার মনে হয় এদিকে সৌভাগ্য, এটাকে আসলে সৌভাগ্য বলা যাবে না, হচ্ছে দুঃখটা দেখার আপনার মানে সুযোগ হয়েছে। হ্যাঁ, আমি দেখেছি যে যখন অনেকের যখন ওই স্পন্সরশিপ যাকে আকামা বলে ট্রান্সফার হয় না বা কফিলেট থেকে তারা বিচ্ছিন্ন, তখন তাদের কাছে কিন্তু এই মানে জবটাকে কন্টিনিউ করার একটা মানে খুব একটা কষ্টকর হয়ে যায়। অথচ কিন্তু সে দক্ষ একজন মানে কর্মী, সোজা কথা, কিন্তু সে সুযোগ পাচ্ছে না। এই সুযোগটা যদি কোনোভাবে ইজি ওয়েতে করা যায় তাহলে কিন্তু সে লিগালি আর্ন করতে পারে সব কিছু। তো এরকম অনেক দেখেছি যারা মানে মানে কারিগরি দিক থেকে দক্ষ কিন্তু পেপার আটকায় আছে কোনো না কোনো জায়গায়, যার জন্য তারা তাদের ওই সঠিক জায়গায় পড়বে। তো সেটা যদি তারা এম্বাসি যদি হেল্প করে কোনোভাবে, তাহলে আমার মনে হয় তারা আমরা আরো রেমিটেন্স পাঠাতে পারবো। আচ্ছা, আমরা তো অনেক সুখের গল্প শুনছি। প্রিয় দর্শক, আপনাদের জানাতে চাই ফয়সাল হোসাইন আজকের এই প্রবাস গল্প অনুষ্ঠানের উপস্থাপনা জোড়ায় আপনাদের সাথে আছি এবং আমাদের সাথে আছেন চৌধুরী শাহিদুর রহমান। তিনি কথা বলছেন তার সুখ নিয়ে, আমরা সুখ নিয়ে কথা বলছি। তা আমরা আসলে সবার জীবনেই কিন্তু সুখ চাই, সবাই সুখ পেতে চাই, আমিও সুখ পেতে চাই, আপনারাও সুখ পেতে চাই। তো সুখের গল্পগুলো শুনে অবশ্যই আপনারা সুখের যে অনুভূতি সেটা অবশ্যই আপনারা লাভ করবেন, এমনটাই প্রত্যাশা করছি সাহারা টেলিভিশনের আজকের এই প্রবাস গল্পের অনুষ্ঠানের মধ্য দিয়ে। তো আপনার কাছে কি মনে হয় যে আসলে মানে সর্বোপরি প্রবাস জীবনটা আসলে সুখ এবং দুঃখ, যেহেতু দুইটা নিয়ে আমরা কথা বলছি, তো কোনটাকে আপনি এগিয়ে রাখবেন? মানে কোনটা ভারী, সুখের পাল্লা ভারী নাকি দুঃখের পাল্লা ভারী? এটা কি আমার মানে ব্যক্তিগত আমার ব্যক্তিগত বললাম সুখের পাল্লাটা ভারী। আচ্ছা, আমি বললাম এটা কি কারণে মনে হচ্ছে যে সুখের পাল্লাটা ভারী? এইটা আমার মনে হয় জব ক্রিয়েশন হতে পারে। আচ্ছা, কারণ আমি আলহামদুলিল্লাহ একটা ভালো জবেই গেছি এবং ভালো জব আগাগোড়াই করে আসছি শেষ পর্যন্ত। আমার আশাটা এত তাড়াতাড়ি হতো না, হয়েছে এই কারণে যে আমার 3টা ছেলে মেয়ে আমার সৌদি আরবে জন্ম হয়েছে তাদের। আমি 6 মাস পরে আমার ওয়াইফকে নিয়ে গেছিলাম। তো ওদের একটা পর্যায়ে আসার পরে কিন্তু আর লেখাপড়া ওখানে আর মানে চালানো যায় না, তারা ভার্সিটি লেভেল পর্যন্ত চলে গেছে, আর স্কোপটা ছিল না। আর ওখানকার যেই আইন যেটা আছে সেটা হলো যে আমি ছেলেকে 18 বছরের উপরে রাখতে পারবো না, হয়তো বা তাকে আরেকজন স্পন্সর, কারণ ছেলে আমার স্পন্সরশিপের মধ্যে ছিল, কিন্তু 18 বছর পরে ওকে আবার মানে আইনের বেড়াজালে পড়ে তখন আমি বললাম যে না, তোমার তো আরো হাই স্টাডি করা দরকার। তো ইতিমধ্যে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে বোধহয় অ্যাডভার্টাইজ আসছিল যে তখন আমার ওই এক ছেলেকে আর কি পাঠাবো। তখন আমার ওয়াইফ বললেন যে সবাইকে নিয়ে আমি যাই, তুমি না হয়
আর তো কিছুদিন কন্টিনিউ করে তারপরে চলে আসো। তো ওরা আসলো 2014-এ, আর এই 2016 আমি আসি। এই 2টা বছর আমার জন্য খুব কঠিন হয়ে গেছিলো, কারণ আমি আগাগোড়াই ফ্যামিলিকে নিয়েই মানে ছিলাম, দেখে অভ্যস্ত হয়ে গেলাম। পরে আমি 2016-এ ভাবলাম যে না। আচ্ছা, ধন্যবাদ। আসলে যারা প্রবাস জীবনে যেতে চায় আপনাদের মতো সৌদি আরব সহ অন্যান্য দেশে, তা আপনার যে লেভেলটা আপনি তৈরি করতে পেরেছেন, আপনার যোগ্যতা, আপনার দক্ষতা বা আপনার অ্যাপ্রোচ সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে যদি আপনার মতো হতে চাই, তাহলে আপনি আপনার এই মুহূর্তে যারা শ্রোতা বন্ধু আমাদের শুনছেন, দর্শক যারা দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? আমার পরামর্শ হবে তারা যেন কারিগরি জায়গায় একটু ডেভেলপ করে যায়। আর যেহেতু ওখানে ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার, ওরা যেন গিয়ে তাড়াতাড়ি করে ল্যাঙ্গুয়েজ শিখতে, যে দেশেই যাক। আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা এমন একটা ব্যাপার, আপনি ওই আপনার কমিউনিকেশনটা খুব সহজ করে দেবে, এবং আপনি আপামর সবার সাথে আপনি আপনার মানে আপনার মনে কথা বলতে পারবেন, বুঝতে পারবেন, সেটা আপনাকে আরো ক্লোজ করবে দুজনকে। তো এই জিনিসটা মানে আমি আমাকে খুব হেল্প করেছে। আচ্ছা, এবং আমি গিয়ে কিন্তু মানে খাতা কলম নিয়ে আরবি শেখা আরম্ভ করলাম। মানে একদম জিজ্ঞেস করতাম যে ডিজিটসগুলোর কি নাম, দিনগুলোর কি নাম, মানে এগুলো সব। আচ্ছা, আমরা ভাষার জায়গায় চলে আসছি। তো এই যে আরবি ভাষা, এমন কোনো মানে একটা হাস্যকর বা আরবি ভাষায় কথা বলছেন একজন প্রবাসী হতে পারে বা আদার্স অন্য কোনো সৌদি আরবে কেউ হতে পারে, এরকম কোনো একটা মানে খুব হাস্যকর সিচুয়েশন তৈরি হয়েছে কিনা? এরকম হয়েছে যে আরবিতে বলে যে আমরা যে বলি না একটু সবুর করো বা ধৈর্য ধরো, তো ওরা বলে ইস্তান্না শুয়াইয়া। তো এটা ছিল যে একজন শিখে গেছে, উনি ঠিক মতো বলতে পারছেন, তো ওনাকে বলা হয়েছে যে ইস্তানজা শুয়াইয়া। তো ইস্তান্নাকে ইস্তানজা বলছে, তো ইস্তানজা আবার হচ্ছে যে আপনি ভিন্ন অর্থ প্রকাশ করেছে। তো উনি বলেন যে এটা পারবো না, তো ওইটা একেবারে ভিন্ন অর্থ। আমরা ওই টয়লেটে গিয়ে যেটা ওইটা করি সেটাকে ইস্তানজা বলে। তো ওইটার জন্য মানে পুরো টোটালি ডিফারেন্ট হয়ে গেছে, তো সবাই একটু হো করে হেসে দিয়েছে। তো পরে বললো যে আমি কি কিছু ভুল বলেছি? যে হ্যাঁ, পুরা ওই মানে অর্থটা একদম ভিন্ন হয়ে গেছে, খুব হাস্যকর হয়ে গেছে। তো এরকম প্রায় হয়ে যায়। তারপরে বেশ কিছু আরবি শব্দ আছে, যেমন বলে যে রফিক বলে ফ্রেন্ডকে, সাদিক বলে বন্ধুকে। তো একজনের নাম ছিল মানে রফিক বা সাদিক, তো ওরা তো অন্য নাম ছিল। তো ওরা আরবিতে ডাকে ইয়া রফিক, এই বন্ধু এদিকে আসো। তো ও ভাবছে বোধ আমাকে ডাকছে, বলে আমার নাম রফিক না, আমার নাম জয়নুল। তো এগুলো অনেক রফিক ডাকছে, আসলে যে কেউ তো রফিক হতে পারে, কিন্তু তার নাম ছিল জয়নুল। তো বলছে ইয়া রফিক, তো ভাবছে বোধ রফিক, বলছে আমি রফিক না, আমি জয়নুল। তো এরকম ল্যাঙ্গুয়েজ অনেক জোকস গুলো এসে পড়ে। হ্যাঁ, এটাও একটা সুখের কিন্তু কেন্দ্রবিন্দু। হ্যাঁ, এটা সুখের কিন্তু কেন্দ্র। আমরা খুব হাসতাম, আমরা তখন তো আমি সিঙ্গেল ছিলাম, খুব হাসতাম। পরে না আমি 94 এসে আমি বিয়ে করি, আমি নিয়ে যাই। তখন তো পুরা মানে আমার মানে ফ্যামিলি নিয়েই আমি ব্যস্ত। হ্যাঁ, আচ্ছা, এই বয়সে আপনার তারুণ্যটা দেখে আমাকে রিয়েলি মুগ্ধ করছে। তা আসলে এটা কি করে সম্ভব হচ্ছে? এত স্মার্টলি কথা বলা, এত সুন্দর অ্যাপ্রোচ, সব মিলিয়ে মনে হয় যে খুব অল্প বয়সের মতো লাগছে আপনাকে। আসলে মানে খুব ওই আমাকে একটা ইংরেজিতে কথা আছে না, লাইফ বিগিনস এট 40। আচ্ছা, তো আমাকে যদি জিজ্ঞেস করে তোমার বয়স কত, তাই বললাম যে আমার বয়স 20 বছর। আচ্ছা, তো বলে 20 বছর? আমি বলছি হ্যাঁ, লাইফ বিগিনস এট 40, আমার বয়স 59, সো আই এম অনলি 19 ইয়ার্স ওল্ড। তো যার জন্য আমি মানুষ মনে বাঁচে, আমি মনে করি মনটাকে, মনের তারুণ্যটাই হচ্ছে আসল তারুণ্য। সেটাই কিন্তু রিফ্লেক্ট করবে আপনার পুরো মানে কর্মকাণ্ডে। হ্যাঁ, কর্মকাণ্ডে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। এটাই মানে আমি সবাইকে এটাই বলি যে যখন যেটা বলবে সেটা এইভাবে বলবে যেন তুমি তোমার পুরো মনের ভাষা যেন প্রকাশ করতে পারো, যে তোমার সামনে যিনি আছেন তোমাকে যেন পুরোপুরি আন্ডারস্ট্যান্ড করতে পারে, রিড করতে পারে। তো আমি রিয়াদ রেডিওতেও মানে হ্যাঁ হয়েছে, রিয়াদ টিভিতে অনুষ্ঠান হয়েছে আমার। মানে অনেক সুখের মানে ক্ষেত্রটা হচ্ছে অনেক বড়, অনেক বড়। প্রিয় দর্শক, আমরা সুখ নিয়ে অনেক কথা বলে ফেলেছি, তো সময় কিন্তু হয়ে গেছে একটা বিরতির। আর বিরতির পরে আমরা
অনেক মর্মান্তিক সিচুয়েশন থাকতে পারে, অনেক দুঃখ কষ্টের গল্প থাকতে পারে। সেই গল্পগুলোর সাক্ষী হতে হলে থাকতে হবে কিন্তু সাহারা টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান প্রবাস গল্পে। সঙ্গে থাকুন, ফিরছি বিরতির পরে। প্রিয় দর্শক, বিরতির পরে সাহারা টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান প্রবাস গল্পে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল হুসাইন। আজকের অনুষ্ঠান জুড়ে উপস্থাপনে রয়েছে এবং অতিথি হিসাবে আমাদের সাথে যুক্ত আছেন জনাব চৌধুরী শাহিদুর রহমান, বিশিষ্ট একজন কণ্ঠশিল্পী এবং যার বলিষ্ঠ কণ্ঠ রয়েছে। ইতিমধ্যে আপনারা তার সুখের গল্পের ক্ষেত্রে জানতে পেরেছেন। তা আমরা এই মুহূর্তে বিরতির পরে ওনার সাথে আরও গল্প করতে চাই। যে বিরতির পরে আমরা কথা বলবো আসলে দুঃখের গল্পগুলো নিয়ে। তো একটু আসলে যখন বাবা মা ছেড়ে চলে গেলেন, এই সিচুয়েশনটা আসলে কেমন ছিল আপনার জন্য? অবশ্যই দুঃখের। আমি বাবা মার এক ছেলে, 5 বোনের 1 ভাই। বিদায় লগ্নটা খুবই একটু প্যাথেটিকই ছিল। তারপরে একটু এক্সাইটেড ছিলাম যে একটা ভালো চাকরি নিয়ে যাচ্ছি। এটা 15th of April 1983 কথা। নামলাম, প্লেনে উঠে যাত্রা হলো, নামলাম জেদ্দা এয়ারপোর্টে। তো নেমেই দেখি সৌদিয়া টার্মিনালে সব সৌদি প্লেন দাঁড়ানো, এত প্লেন। তাই বললাম, আরে ইটস এ সিটি অফ এরোপ্লেনস মনে হয়। তারপরে কোম্পানি গাড়ি আসলো, নিয়ে গেল। যখন হাইওয়েতে উঠলাম দেখলাম যে এত গাড়ি, এত ফ্লাইওভার। 83-তে তখনও ঢাকার তুলনায় কিছুই কিছুই না তখন, 83 সালের। তো বাবাকে চিঠি লিখলাম, প্রথম চিঠি, যে বাবা, ইট সিমস লাইক সিটি অফ এরোপ্লেনস অ্যান্ড সিটি অফ কার্স। তো বাবা উত্তরে এটা লিখলেন যে আমার যদি কোনোদিন সৌভাগ্য হয় তাহলে আমি আসবো, তোকে দেখে যাবো। এই তো বাবা আসলেন পরে, এসে যখন এর মধ্যে কিন্তু বেশ কয়েকটা বছর পার হয়ে গেল। বাবা যখন উমরা ভিসা 14 দিনের ভিসা নিয়ে আসলেন, আসার পরে এয়ারপোর্টে আমি ওকে রিসিভ করতে গেলাম। আমার যে গাড়ি আর আমি যে ড্রাইভিং লাইসেন্স করে ফেলছি বা গাড়ি কিনে ফেলছি বাবা জানতেন না। তো আমি যখন নিতে আসলাম তখন বাবাকে বললাম, বাবা ওঠেন। তো বাবা চতুর্দিকে একবার ঘুরে এসে বললো যে, তুই গাড়ি কিনলি কবে, তুই ড্রাইভিং শিখলি কবে? আমি হ্যাঁ বাবা, আমি শিখে ফেলছি। বলে, বাহ, এটা তো ইউ আর দ্য ফার্স্ট ওয়ান যে গাড়ি কিনলে এবং হজও করলে তুমি। তাই বাবা এই 14 দিনের ভিসা এতই ভালো লাগলো, প্রায় উমরা করতে চলে যেতেন আমার সাথে, যে 3 মাসের উপরে উনি থাকলেন। তো আমাকে পরে বললেন যে আমি যে ওভারস্টে করেছি এটার জন্য কোনো কিছু হবে কি না, কোনো পেনাল্টি আছে কি না। তো আমি বললাম যে ঠিক আছে, আচ্ছা যাই, এই ওদের যে পাসপোর্ট অফিসে গিয়ে দেখা করে আসি। ওমা, পাসপোর্ট অফিসে গিয়ে আমার বাবা যখন বললেন যে বলে যে আপনার দেশ দেখা হয়েছে, ওখানে যিনি ক্যাপ্টেন ছিলেন উনি বললো যে সৌদি আরব কেমন লাগলো। তো বাবা বলে খুব চমৎকার লেগেছে। তো বলে যে আপনি যদি আরও কিছু থাকেন আমাদের কোনো আপত্তি নেই। তো বাবা বললো না, এখন যেতে হবে। বলে আপনাকে কেউ কিছু বলবে না, আপনি এয়ারপোর্টে খালি বলবেন যে আমি 14 দিনের জায়গায় 3 মাস থেকে আসছি, কেউ কিছু জিজ্ঞেসও করবে না। তো আমি বাবাকে বিদায় দিয়ে দিলাম। আমি পরে বাবাকে সাথে কন্ট্যাক্ট করলাম যে কোনো ইমিগ্রেশনে কোনো অসুবিধা হচ্ছে না। তারা আরও বললো যে আবার কবে আসবেন। এটা বাবা অ্যাকচুয়ালি ইউনাইটেড নেশনসের পাসপোর্টেই ট্রাভেল করেছিলেন। হ্যাঁ, তো যার জন্য আর কোনো অসুবিধা। আচ্ছা, যেহেতু আমরা সুখের নিয়ে কথা বলছি, আসলে
মানে এয়ারপোর্টে একটা সিচুয়েশন থাকে, প্যাথেটিক সিচুয়েশন, আত্মীয় স্বজন ছেড়ে যাওয়া, ওখানে হয়তো কেউ আপনাকে বিদায় দিতে গিয়েছেন, এরকম করুণ একটা সিচুয়েশন তৈরি হয়েছে কিনা? হ্যাঁ, আমার বোনরা তো গেছিলেন, সবারই দেখি চোখে পানি, যে এক ভাই মাত্র, আমি 3 বোনের পরে আমি, আর বাবাও হয়তো বিদায় দিয়েছেন। হ্যাঁ, বাবাও আসছিলেন। বাবা তো আমাকে, বাবা যেহেতু সিভিল এভিয়েশনে ছিলেন, বাবার অরেঞ্জ কার্ড ছিল একটা, উনি টার্মাকে আসতে পারতেন, তো উনি আমাকে প্লেন পর্যন্ত একদম আগিয়ে দিয়েছেন। তো সিচুয়েশনটা যখন দেখলেন যে আপনার বাবা বিদায় নিয়ে চলে যাচ্ছে, তখন কিরকম একটা ইমোশন কাজ করছিল আপনার, একটু যদি ভাষায় প্রকাশ করতেন? অবশ্যই খুবই মানে ভারাক্রান্ত ছিলাম তখন, বাবাও ছিলেন, কিন্তু বাবা আমাকে খালি বলছেন উইশ ইউ গুড লাক, এভাবে মানে থামস আপ করে দেখাচ্ছেন। আবার ঠিক সেম সিচুয়েশন যখন বাবা আসলেন 3 মাস পরে, যখন বাবাকে বিদায় দিতে গেলাম এয়ারপোর্টে, তখন আমারও খুব খারাপ লাগছিল। বাবাকে বললাম যে বাবা আরও কিছুদিন থেকে গেলে ভালো। বলে হ্যাঁ, আমারও খুব ইচ্ছা করছিল, কিন্তু কী করবো, আমাকে ঢাকার অ্যাসাইনমেন্টও দরকার আমার। আমি যখন বাবাকে এয়ারপোর্টে বিদায় দিয়ে ফিরে আসতেছি, তো আমার চোখে পানি তখনও। তো আমি ঠিক আপচা দেখছি, আমি কাছে বৃষ্টি আসছে, তো আমি আবার গাড়ির ওয়াইপারটা অন করিলাম। ওয়াইপারটা অন করাতে ভাবলাম যে বৃষ্টির জন্য হয়তো আমি ঘোলা দেখছি, কিন্তু দেখলাম যে না, ওয়াইপার আটকায় যাচ্ছে, যেহেতু এটা শুকনা ছিল, কোনো বৃষ্টি অবচেতনে, হ্যাঁ চোখে পানিটা, হ্যাঁ চোখে আসছে। তো পরে বললাম যে না, বৃষ্টি তো নাই, তখন চোখটা মুছলাম, তারপর দেখলাম না, পরিষ্কার হয়েছে। তো তখন বুঝলাম যে না, আমার চোখে পানি চলে, কোন সময় যে আমি মানে অজান্তে আমার চোখে পানি চলে আসলো বাবাকে বিদায় দিতে গিয়ে। এই মোমেন্টামটা আসলে ওইভাবে ভাষায় প্রকাশ করা যায় না। আসলে প্রবাস জীবনে আমরা অনেক সময় দেখতে পাই যে কোনো কাছের মানুষ, বন্ধু বান্ধব বা বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন যখন দুনিয়া থেকে চলে যান, তখন তাদের মানে আসলে কোনো ওয়ে নেই যে আমি তাকে গিয়ে হয়তো তার মৃত্যু মুখটা দেখব। তো আসলে এরকম সিচুয়েশনটা, অবশ্যই এরকম সিচুয়েশন সব প্রবাসীরাই সম্মুখীন হন, তো আপনার ক্ষেত্রে হয়তো হয়েছে। তো এই বিষয়টা আসলে কিভাবে? মানে আমার হয়েছে, আমার যাওয়ার পরেই 15 দিনের মাথায় একবার হলো, আমরা কলেজের সব মানে পাখিরা আমরা একটা গ্রুপ ফটো করেছিলাম। তো গ্রুপ ফটোর মধ্যে আমাদের যে খুব আমাদের কাছাকাছি যারা, আমরা এক গ্রুপে যেটা চলতাম, প্রায় 7-8 জন ছিলাম। তো আমি গিয়েই চিঠি লিখলাম আমার বন্ধুদেরকে যে সবাইকে জানাই দাও আমি ঠিক মতো আসছি। উত্তরে আসলো যে ছবি সহ আসলো, যে ওটাকে আবার তারা মার্ক করে দিল যে আমার ওই বন্ধু, তার নাম ছিল রফিক, আর না ফেরার দেশে চলে গেছে। আমি খুব মানে একটা শক হলাম যে এই 15-20 দিন আগেই আমরা একসাথে ছিলাম, হাসি তামাশা করে আসছি, আর তাকে নিয়েই সবচেয়ে বেশি মানে কিউরিওসিটি ছিল আমার। এক এলাকারও ছিল, আমার এক পাড়াতেই থাকতাম, আর খুব রসিক ছিল। খুব ভালো সময় কেটেছে, ওকে নিয়ে খুব দুঃখ পেলাম যে কিভাবে কি হলো। বলে যে সাঁতার কাটতে গিয়ে নাকি সে লেকের মধ্যে, ধানমন্ডি লেকে মারা গেছে। সো ওইটা একটা আমার খুব একটা মানে সরোফুল একটা আমার সিচুয়েশন ছিল আমার জন্য, ওটা একটা পেলাম। আর বাবার পরবর্তীতে মৃত্যু সংবাদটা আসলো, অবশ্য আমি সাথে সাথে আসলাম দেশে, কিন্তু একটু দেরি হওয়াতে আগেই মাটি দিয়ে দেওয়া হলো। এগুলো তো থাকে, বিয়োগ ব্যথাগুলো থাকে সেটাই। আচ্ছা, আসলে হয়তো আপনার লাইফে একটু কম মানে দুঃখের সম্মুখীন হয়েছেন, খারাপ সিচুয়েশনের সম্মুখীন হয়েছেন সৌদি আরব জীবনে, কিন্তু আপনি হয়তো দেখেছেন অনেক এমপ্লয়ি যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। আপনার দূতাবাসে গিয়ে হয়তো অনেক সমাধান পায় নাই, বা অনেক সময় দেখা যায় যে গৃহকর্মী হিসাবে আমাদের দেশের অনেক মহিলা কিন্তু যায় এবং সেখানে বিভিন্ন শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়। তো আসলে এই সিচুয়েশনগুলো কেন হচ্ছে, বা এই সিচুয়েশনগুলো যাতে পরবর্তীতে না হয়, সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আমাদের সরকারের কি কি করণীয় থাকতে পারে, বা কি কি পদক্ষেপ গ্রহণ করলে অন্তত এই ধরনের ভোগান্তি থেকে আমাদের এমপ্লয়ি যারা যান, নারী হোক অথবা পুরুষ হোক, মানে মুক্তি পেতে পারে আর কি কি পদক্ষেপ গ্রহণ করলে আমাদের? দেখেন, এই নারী মানে ওয়ার্কার্স যারা যাচ্ছে, তারা তো সব ওই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করেই যাচ্ছে। এখন কোথায় গিয়ে পড়লো, কার কাছে গিয়ে পড়লো, কেমন চরিত্রবান উনি যিনি তার এমপ্লয়ার হবেন, সেটা অনেকটা মনে করেন যে
আমি কি বলবো, মানে অগোচরে maximum- থেকে যায় নাকি? হ্যাঁ, অগোচরে থেকে যায়, অগোচর থেকে যায়। আমরা কখন জানতে পারি? যখন দেখি যে ও খুব বেশিভাবে অপ্রেসড হয়ে গেছে, Oppressed হ্যাঁ, হয়েছে। তো তখন আমরা এটা জানতে পারি। তো কেউ ওখান থেকে পালিয়ে যায়, কেউ মানে ফিরে আসে। এম্বাসিতে আমি নিজে দেখেছি যে দূতাবাসে এরা ভিড় করে এসে তখন তারা চেষ্টা করে যে এত টাকা দিয়ে যখন আসছে তখন একে আবার অন্যখানে ইমপ্লিমেন্ট করা যায় কিনা বা কাজ দেওয়া যায়। কাজ দেওয়া যায় কিনা, সেটা একটা আছে। আর অনেকে আবার তখন আর থাকতে চায় না, আচ্ছা। তখন চলে যায়। তো এই ব্যাপারে আবার মনে হয় একটু যদি আগে ভাগে যদি এদেরকে মানে ওই নো হাউটা যদি প্রশিক্ষণটা, হ্যাঁ প্রশিক্ষণ তো বটেই। কারণ আমি কম্পেয়ারিং টু যদি আপনি দেখেন ডোমেস্টিক হেল্পার ফিলিপিন্স থেকেও আসে, ইন্দোনেশিয়া থেকেও আসে, তারা যেভাবে দক্ষ, আমাদের Comparatively এতটা বাংলাদেশের দক্ষ না, দক্ষ হ্যাঁ। না। তার কারণই হচ্ছে যে তাদেরকে ওটা শেখানো হয়, তাদের ওখানে অনেক রকম ওয়ার্কশপ আছে যেগুলোতে তারা শেখে। আর দ্বিতীয়, তারা সৌদি আরবে গিয়ে তারা আরবি ভাষাটাকে খুব তাড়াতাড়ি রপ্ত করে। তো আমিও সেটাই বলবো সবাইকে যে যারা ওখানে যেতে চায় তারা যেন অন্তত মিডল ইস্টে আরবিকটা খুবই এসেনশিয়াল, ভাষাটাকে হ্যাঁ খুবই। আচ্ছা। আগেও বলেছি যে এটা কমিউনিকেটিভ একটা মাধ্যম। আচ্ছা। তো এটাকে আমার মনে হয় গুরুত্ব দেওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ সেই। প্রিয় দর্শক, আমরা কথা বলছি জনাব চৌধুরী শাহিদুর রহমানের সাথে। আমরা এই মুহূর্তে দুঃখের সিচুয়েশনে আছি। অনুষ্ঠান কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসছে, আমরা শেষ করব। তো শেষ করার আগে আপনাদের অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে উনি একজন কণ্ঠশিল্পী, ভালো গান পরিবেশন করেন, বিভিন্ন মঞ্চে গান গাওয়ার তার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকেই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে অবশ্যই একটা গান শুনতে চাই। তো চলুন আমরা ওনার খালি গলা একটা গান শুনে আসি। জি, আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাই। আচ্ছা। জানি তোমার অজানানো হে গো, কি আছে আমার মনে, আমি গোপন করিতে চাহি গো, ধরা পড়ে দুনয়নে তোমার অজানানো হে গো, কি আছে আমার মনে। অনেক চমৎকার গান গেয়েছেন। আসলে খালি গলায় মনে হচ্ছে যে আসলে কত সুন্দর গান মানে করতেন, এটা আমরা অল্পতেই বুঝতে পারছি। তো যাই হোক, অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের জানাতে চাই, যারা এই মুহূর্তে আমাদের প্রোগ্রামটা দেখছেন অবশ্যই প্রোগ্রামটা শেয়ার করবেন, লাইক দিবেন এবং কমেন্টও করবেন, অন্যকে দেখার এবং শোনার সুযোগ করে দেবেন, এটা আশা করছি আপনাদের কাছ থেকে। পাশাপাশি সাহারা টেলিভিশনের যে নিয়মিত আয়োজনগুলো আছে সেই আয়োজনগুলো আপনারা দেখতে থাকবেন। তো শেষ করার আগে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল হোসাইন আপনাদের সাথে অনুষ্ঠান জুড়ে পুরোটা সময় ছিলাম এবং আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন জনাব চৌধুরী শাহিদুর রহমান। আমরা বিদায় নিচ্ছি। বিদায় বেলায় আপনাদের সকলের সুস্থ কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।